উনার অসংলগ্ন কথাবার্তা এবং আচরণ তো আমরা অনেকদিন ধরে দেখে আসছি। এটাকে আমি খুব বেশি পাত্তা দিতে চাই না, কারণ হচ্ছে যে তিনি যে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন এবং এখন মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড হয়ে গেছেন। এখন কিন্তু ঐতিহাসিক তথ্য বের করা খুব সহজ, এবং তিনি যে আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন কি না এ ব্যাপারেই প্রশ্ন উঠেছে। যে তিনি একজন মুজিব বাহিনীর সদস্য ছিলেন, এবং আমরা সবাই জানি মুজিব বাহিনীর দ্বারা ট্রেন্ড আপ, ভারতীয় গোয়েন্দা সংস্থার দ্বারা ট্রেন্ড আপ ছিলেন তারা, এবং কখনোই তারা সম্মুখ সমরে যে পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ মুজিব বাহিনী করে নাই। বরং মুজিব বাহিনীর কাজ ছিল দেশে যে অন্যান্য যে দেশপ্রেমিক যে মুক্তিযোদ্ধাদের যে অংশ যারা আওয়ামী লীগ বিরোধী তাদেরকে হত্যা করা, তাদেরকে দমন করাই ছিল মুজিব বাহিনীর ঐতিহাসিক প্রজেক্ট। এবং তিনি নিজেও কিন্তু তার একটা বক্তব্যে বলেছেন যে মুক্তিযুদ্ধের পরে তিনি মানুষ হত্যা করেছেন, এই কথাটা তিনি নিজে স্বীকার করেছেন। শুধুমাত্র এই কারণেই তার বিচার হওয়া উচিত। আমাদের একজন নেতা বলেছেন যে তিনি যুদ্ধাপরাধী, কারণ আপনি যুদ্ধের ময়দানে তো আপনি যুদ্ধের ময়দানে আপনি যা করেছেন সেটা করেছেন, কিন্তু এই যে উনি পুলিশ হত্যার বিচার চান, তো উনি যে যুদ্ধের পরে মানুষ হত্যা করলেন রাজাকার ট্যাগ দিয়ে কিংবা যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে, এই জন্য তার বিচার হওয়া উচিত। আর পুলিশ হত্যার বিষয়টা এটা সেটেল। পুলিশ হত্যা এই শব্দটা এটা আওয়ামী লীগ এবং ভারতীয় একটা টার্ম। এখানে আমি বিএনপির যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যকে সমর্থন করি। তিনি নির্বাচনের আগে বলেছেন এটা তারা ছিল তখন হানাদার বাহিনীর অংশ। নির্বাচনের পর আগে বলেছেন, এবং আমি অন্তত তিনি যে এই কারণে এই জায়গায় থেকে যে তার পজিশন শিফট করেন না, এই জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তিনি বলেছেন পরিষ্কারভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তারা হানাদার বাহিনীর অংশ এবং যুদ্ধের ময়দানে এই ব্যাপারটা মীমাংসিত, তারা জনগণের দ্বারা রাজনৈতিক প্রতিরোধের শিকার। ঠিক আছে, ভাষাটা হলো রাজনৈতিক প্রতিরোধ। আমি নিরস্ত্র জনগণ, আমি আন্দোলন করতে নেমেছি, আপনি আমার উপর গুলি চালালে আমি পাল্টা প্রতিরোধ করব না। এটা সারা পৃথিবীতে এই রাইট টু সেলফ ডিফেন্স, এটা সারা পৃথিবীতে আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। ফলে এখানে পুলিশ হত্যা কথাটাই একটা মানে ষড়যন্ত্রমূলক কথা এবং গণঅভ্যুত্থান বিরোধী কথা। তো ফজলুল সাহেব যেহেতু নিজে মুক্তিযোদ্ধা করেন নাই, তার কিন্তু আমি দেখেছি যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে অত্যন্ত সম্মান করেন, তারা এটার গুরুত্বটা বুঝতে পারেন, কারণ তারা যুদ্ধ করেছেন। কিন্তু এই ধরনের 16 ডিভিশন যাদেরকে বলা হয়, মানে যারা মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং এখন একেবারে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, তারা মুক্তিযুদ্ধকে যেহেতু নিজেরা বুঝতে পারেন নাই, তারা জুলাই গণঅভ্যুত্থানকে বুঝতে পারবেন না। ফলে তাদের কাজ হচ্ছে এই সময়ের যারা তরুণ নেতৃত্ব তাদেরকে বিতর্কিত করা এবং তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা। এই জন্যই তিনি এই কথাটা বলেন। ফলে এর বাইরে তার বাকি যে মানসিক অবস্থা, আমি মনে করি যে এটা হলো বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে এরকম মানসিকভাবে অসংলগ্ন একজন ব্যক্তি এখন সংসদে জনগণের পয়সায় 7-8 মিনিট যদি কথা বলে থাকেন, তার মানে জনগণের প্রায় 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়েছে। এরকম একজন মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষের পেছনে যে আমাদের জনগণের পয়সা খরচ হচ্ছে, এটাই হচ্ছে একটা মানে দুঃখজনক ব্যাপার। তো এবং তবে আবার মনে হয় যে এটা বিএনপির একটা লার্জার প্ল্যানের অংশ, যে একাংশকে দিয়ে জুলাইয়ের পক্ষে বলাবে, আরেক অংশকে দিয়ে জুলাইয়ের বিপক্ষে বলাবে, এবং জুলাইয়ের পক্ষে যখন তারা বলে তখন তারা তাদের ভূমিকাকেই বেশি হাইলাইট করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে এটা কে জানতে চেয়েছে, যেটা আমাদের বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যে আসলো যে আপনারা কেন বারবার এই কৈফিয়ত দিতে চান। আমরা কি বলেছি আপনারা ছিলেন না? অবশ্যই আপনারা ছিলেন, কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনারা রাজনৈতিক দল হিসেবে ছিলেন না, জনগণ হিসেবে ছিলেন। এই দুটো কিন্তু খুব বড় পার্থক্য, যে আপনি জানুয়ারি পর্যন্ত আন্দোলন করেছেন নিজের দলীয় ব্যানারে, আর এখন আন্দোলন করছেন জুলাইয়ের, যখন আপনি আন্দোলন করেছেন তখন আপনি বৃহত্তর জনগণের সাথে এসে মিশে গেছেন, তখন আপনার দলীয় পরিচয়টা প্রধান ছিল না। ফলে অবশ্যই তারা আন্দোলনে ছিলেন, এটা বারবার কৈফিয়ত দেওয়ার কিছু নাই। কিন্তু এখন যে তাদের জুলাই বিরোধী অবস্থান, এটাই বরং তাদের মানে জুলাইয়ের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।